তো দর্শক বন্ধুরা, এই পাতাটা নিয়ে কন্ট্রোভার্সি তো বহুত হয়েছে। আর তোমাদেরকে কালকে এই পাতাটা আমি দেখিয়েছিলাম, যদিও আজকে কিন্তু একদম টাটকা একটা পাতাটা গাছ থেকে তুলে নিয়ে এসেছি। ছোট্ট করে একটা ভিডিও ক্লিপস দিয়ে দেবো। অনেকে বলেছো এটা নাকি কদম ফুল গাছের পাতা, অনেকে বলেছো এটা ধুতুরা ফুল যেটা হয় ভোলে বাবার মাথায় দেওয়া সেই গাছের পাতা, অনেকে বলেছো সেগুন গাছের পাতা, কিন্তু এটা ওর মতো কোনোটাও না। কিন্তু অনেকে সঠিক উত্তর দিয়েছো, সেটা হচ্ছে এটা হচ্ছে শাল গাছের পাতা। আমি তোমাদের ভিডিও একটা ছোট্ট করে দেবো, তোমরা দেখে নিও। এই হচ্ছে সেই গাছটা, যে গাছটার পাতা আমি কালকে দেখিয়েছিলাম। সন্ধুডগি খুব আনন্দ করছে, ঘুরতে এসছে। এই দেখো, এই গাছের পাতা আমি এখান থেকেই নিয়ে গেছিলাম, আবারও একটা নিয়ে যাব, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো, পাতা পাতা নিয়ে তো অনেক গল্প হলো, এবার যাব আজকে আমাদের ঘটনায়। আজকে তিনটে ঘটনা আছে, তিনটে ঘটনা মাথা খারাপ করা ঘটনা। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। আজকে সোজা যাব ঘটনায়, বেশি কথা বাড়াবো না। তাহলে চলো আজকে ঘটনায় যাই। প্রথম ঘটনাটা আমাদের পাটায় হচ্ছে টুম্পা দাস, কাকিনাড়া থেকে। দারুণ একটা ঘটনা, ঘটনাটা শুধু শোনো। আর লাস্ট যে ঘটনাটা আছে সেই ঘটনায় কিন্তু ভিডিও ফুটেজ আছে, ঘটনাগুলো শুনতে থাকো। আর কথা বাড়াবো না, তাহলে চলো। আমাদের টুম্পা বলে, দিদি ভাই, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমি আজীবন কোনো দিনও ভুলতে পারবো না। এমন একটা ঘটনা, আর এই ঘটনাটা শুধু আমার জীবনে বলে না, যে কোনো মানুষের জীবনে যদি ঘটে যায় কেউ ভুলতে পারবে না সেই ঘটনাটার কথা। আমাদের টুম্পা বলে, দিদি ভাই, আমার বাড়ি হচ্ছে কাকিনাড়া। আমি ক্লাস 11-এ পড়ছি। আমার যখনই এক্সাম শেষ হয় তখন বছরে একবার আমার মা বাবা আমাকে নিয়ে যায় মামার বাড়ি ঘুরতে। আমার মামার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। আমাদের টুম্পা বলে, দিদি ভাই, বিশ্বাস করবে না, গেল বছর আমি আমার মা বাবার সাথে ঠিক এক্সাম শেষ হয় আমি চলে যাই হচ্ছে জলপাইগুড়ি আমার মামার বাড়ি। আর প্রত্যেক বছর মামার বাড়িতেই যাই, কারণ ওই বছরে মাঝখানেও আমার বাবারও ছুটি থাকে না, মায়েরও ছুটি থাকে না। আমার মা হচ্ছে একজন স্কুল টিচার, আর আমার বাবা হচ্ছে একজন সরকারি চাকরি করেন। এবার ঘটনাটা ঘটে হচ্ছে ঠিক গেল বছর, যখন 5 দিন জলপাইগুড়িতে আমার মামার বাড়ি থেকে আমি ফিরে আসি কাকিনাড়ায়। আমাকে আমার মা বলল, টুম্পা, আজকে বাড়ি এসছি, আজকের দিনটা তুমি রেস্ট করবে, কাল থেকে কোচিং এর যতগুলো স্যারের কাছে ম্যাডামের কাছে পড়া আছে কাল থেকে সব জায়গায় পড়তে যাবে। আমি তখন বললাম, আচ্ছা মা। আর আমাদের টুম্পা জানায়, দিদি ভাই, পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে, আমি কিন্তু পড়াশোনা করতে একদম পিছু পা হই না। আমাদের টুম্পা জানায়, দিদি ভাই, ঠিক পরের দিনকে সকালবেলা 8টার সময় আমি ঘুম থেকে উঠে 8:30টার সময় স্যারের কাছে পড়তে যাই। আমার মা স্কুলে বেরোবে বলে রেডি হচ্ছে, আমার বাবাও অলরেডি রেডি হয়ে গেছে, বাবা অফিসে বেরোবে বলে। এবার আমার মা আমাকে বললো, স্যারের কাছে পড়ে এসে আমি খাবার রেখে দিয়ে যাব, খাবারটা খাবে। আমাদের রান্নার একজন মাসি আছে, সেই মাসি একটু বেলা করে আসে। আমি যেহেতু বাড়িতে থাকবো তার জন্য সেদিন একটু বেলা করে আসবে। যেদিন আমি স্কুলে চলে যাব তখন আবার ওই মাসি সকালবেলা বা একটা টাইম করে আসবে, সেটা আমার মা জানে। এবার আমাকে মা জাস্ট এই কথাটা জানিয়ে দিয়ে বললো, পড়তে যাও। আমি পড়তে যাচ্ছি। আর ঘটনাটা শুরু। আমাদের টুম্পা বলে, দিদি ভাই, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার খুব কাছের বেস্ট ফ্রেন্ড, ওর নাম হচ্ছে মৌমিতা সাহা, মৌমিতা দেখি আসছে। আমি স্যারের বাড়ি যাচ্ছি, ও আসছে। আমি মৌমিতাকে দেখে বললাম, এ মৌমিতা, কি রে, আজকে তোর পিঠে ব্যাগ নেই তো, পড়তে যাবি না? মৌমিতা দেখলাম চোখ মুখগুলো খুব ফোলা ফোলা অবস্থায় রয়েছে, আর ওকে দেখে একটু জীর্ণ জরা শুকনো লাগছে, মনে হচ্ছে কতদিন খাইনি। তখন মৌমিতা আমার কাছে এসে বলল, না রে টুম্পা, তুই কিরকম ঘুরলি বল, মামার বাড়ি গেছিলিস না? আমি তখন বললাম, হ্যাঁ। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই আগে বল, পড়তে যাবি না? কারণ ওই মৌমিতা আর আমি একসাথে পড়তে যেতাম। মৌমিতা আমাকে বলল, না রে, আমার মনে হয় পড়াটা আর হবে না রে, আমার পড়াশোনা শেষ। আজকে তোর সাথে দেখা করলাম, আবার জানি না আগামী কোন দিন তোর সাথে দেখা হবে। আমি তখন মৌমিতাকে বললাম, কেন রে এরকম করে বলছিস, কি হয়েছে? চ না স্যারের কাছে পড়তে, চ না, চল তোদের বাড়ি দিয়ে তুই বই খাতা নিয়ে আসবি।
তখন ও আমাকে বললো, না না আমি বাড়ি যাব না রে, আর তুই যা পড়তে যা। আমি তখন ওকে বললাম, এরকম করে কথা বলছিস কেন রে, চল আমার সাথে তুইও চল। তো তখন আমাকে মৌমিতা বলল, ঠিক আছে তোর একা একা লাগছে তো, প্রত্যেকদিন তোর সাথে আমি যেতাম, আজকে চল তোকে আমি স্যারের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি, কিন্তু আমি যাব না, আমাকে জোর করিস না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু নেক্সট দিন যেদিন পড়া থাকবে পড়তে যাবি। ও তখন মুচকে হাসলো, আমার সাথে কথা বলতে বলতে ও যাচ্ছে। আমি তখন বললাম যে, কেন রে তুই এরকম মনমরা হয়ে রয়েছিস, আর পড়তে গেলি না, কি হয়েছে? তখন আমাকে মৌমিতা বলল, না রে আমার মনে হয় আর পড়াশোনাটা হলো না রে, আর কি বলতো বাড়ি থেকে আমাকে আর পড়াতেও না, আমাকে বললো বিয়ে দিয়ে দেবো, আমি বিয়ে করতে চাই না। এই কথা শুনে টুম্পা প্রচন্ড রেগে যায়। টুম্পা জানায় যে, তখন কেন, তোর আর আমার তো একই বয়স, সমবয়সী, কই আমার মা বাবা তো কখনো বলে না যে তোকে বিয়ে দিয়ে দেবো। আমার মা বাবা সব সময় বলে যে জীবনে নিজের পায়ে দাঁড়া, স্বাবলম্বী হোক, তারপরে বিয়ে করবি। তাহলে তোর বাড়ি থেকে তোকে বিয়ে দিয়ে দেবে মানে কি ব্যাপার? দাঁড়া, কাকু কাকিমার কাছে আজকে আমার মাকে নিয়ে যাব। তখন মৌমিতা বলল, না না এইসব করিস না, আর করেই বা কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। আমি তখন বললাম, না না যা হওয়ার হয়ে গেছে মানে, দাঁড়া না, আজকে বিকেলবেলা মা স্কুল থেকে আসুক, আসলে পরে মাকে নিয়ে সন্ধ্যাবেলা তোদের বাড়ি যাচ্ছি, তোর মাকে আর বাবাকে আচ্ছা করে আমার মা দেবে, দাঁড়া বিয়ে দেওয়াচ্ছি। এই কথা বলতে বলতে ঠিক স্যারের বাড়ির আগে একটা স্কুলের ফাঁকা মাঠ পড়ে, ওখানে একটা স্কুল আছে প্রাইমারি, ওই ফাঁকা মাঠের কাছে গিয়ে মৌমিতা আমাকে বলল যে, টুম্পা তুই চলে যা স্যারের বাড়ি, আমি আর যাবো না রে। আমি তখন বললাম, ঠিক আছে তুই তাহলে বাড়ি যাচ্ছিস? ও বলল, হ্যাঁ যাবো, বলে ও চলে গেল। আমিও চলে গেলাম স্যারের কাছে পড়তে। পড়লাম, পড়ে বাড়ি আসলাম 10টার দিকে, এসে দেখলাম আমার মাও চলে গেছেন স্কুলে, আমার বাবা তো বেরিয়ে যান 9:30টার মধ্যে, বাবাও চলে গেছেন। আমি সারাদিন ওই এদিক ওইদিক করে কার্টুন দেখে, গল্পের বই পড়ে, একটু গান শুনে, একটু টিভি দেখে, তারপরে আমাদের যে রান্না করার মাসি আছে সেই মাসির সাথে মামার বাড়ির সব গল্প করে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমাই। সন্ধ্যাবেলা মা আসলো, মাকে বললাম, মা তোমাকে একটা কাজ করতে হবে। আমাকে মা বললো, কি কাজ রে? আমি মাকে বললাম, মা চলো তুমি আর আমি এখন দুজনে মিলে যাবো হচ্ছে মৌমিতাদের বাড়ি। তখন মা বললো, কেন মৌমিতাদের বাড়ি হঠাৎ কি হয়েছে? আমি মাকে বললাম, না মা চলো মৌমিতাদের বাড়ি যাব, কারণ মৌমিতাকে ওর মা বাবা পড়াবে না, আমার সাথে দেখা হয়েছিল, ওকে নাকি বিয়ে দিয়ে দেবে। তখন আমার মা বললো, কেন বিয়ে দেবে মানে, তোরা তো এক সমবয়সী, এই অল্প বয়সে কেউ বিয়ে দিয়ে দেয়? আচ্ছা চল আমি যাচ্ছি। আমার মা রেডি হয়ে আমি আমার মা ওদের বাড়ি যাই। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব জোর হলে 30 মিনিটের হাঁটা পথ। তো আমার মা আমি হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা গেলাম, ওদের বাড়ি যেতে দেখলাম ঠিক ওদের বাড়ির সামনে একটা ছোট্ট বাগান মতো করা রয়েছে। ওদের বাড়ির বাগানে দেখলাম একটা সাদা রঙের ছোট প্যান্ডেল করা। আমার মা দেখে বললো, বাবা ওদের বাড়িতে কিছু কি হয়েছে নাকি, অনুষ্ঠান, একটা প্যান্ডেল করা? আমি তখন বললাম, কি জানি, মৌমিতা তো আমাকে কিছু বললো না। তারপর আস্তে আস্তে যখন ওদের বাড়ির উঠোন ধরে ওদের ঘরের সামনেতে যাই, তখন দেখলাম ওর কাকিমা, ওর দাদু আর ওর দিদা দেখলাম বসে রয়েছে ওদের সামনে ঢোকার ঘরটায়। আমাদেরকে দেখে ওর কাকিমা দৌড়ে আসলো, এসে বলল, দিদি এতদিন পর ছিলেন না? তখন আমার মা বলল, না তো, আমরা তো মায়ের বাড়ি গেছিলাম, মানে আমার দিদার বাড়ির কথা। তখন মৌমিতার কাকিমা বলল, যান ভেতরে যান, মৌমিতার মা বাবা আছে। তখন আমার মা বলল, হ্যাঁ ওর মা বাবার সাথেই দেখা করতে এসছি। তো আমরা তো বিষয়টা কিছু জানি না। যখন ভেতরে যাই তখন দেখলাম মৌমিতার ঘরের দিকে, মানে যেই রুমটায় মৌমিতা থাকতো ওইদিকে দেখলাম মৌমিতার যে বেডটা ছিল সেই বেডটা নেই, ওখানটা পুরো ফাঁকা। বেডের পাশেই একটা বই রাখার র্যাক করা ছিল, ওখানে বইপত্রও নেই। তখন মাকে আমি আস্তে আস্তে বললাম, মা দেখো ওর খাট, ওর বই খাতা সব সরিয়ে দিয়েছে, দেখেছো, মানে ওকে বিয়ে দেবেই। তখন মা বললো, তুই চুপ কর। তো যখন মৌমিতার মা বাবার কাছে আমার মা গেল, তখন মৌমিতার মা আমার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমার মা তখন বলল, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন দিদি? তখন আমার মাকে মৌমিতার মা বলছে, আপনি বসুন, আপনি কিছু জানেন না? তখন আমি আমার মা বললাম, জানি না মানে? হ্যাঁ আমার মেয়ে বলছিল যে মৌমিতার সাথে দেখা হয়েছিল, আজকে সকালবেলা আপনি নাকি ওকে বিয়ে দিয়ে দেবেন, বলছে আমার মেয়ের সাথে দেখা হয়েছিল। তখন অবাক হয়ে গেলাম আমি আমার মা, যে মৌমিতা মারা গেছে প্রায় 9 দিন হয়ে গেছে। হ্যাঁ
এইটা ঠিক যে মৌমিতার বাড়ি থেকে ওকে বিয়ে দেওয়ার জন্য জোর দিচ্ছিল আর বিয়ে করে নেওয়ার জন্য পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। তার জন্য মৌমিতা নাকি গলায় পাকার সাথে ওর ওড়না গলায় জড়িয়ে ও আত্মহত্যা করে। আমি এই যে সেই দিন ওর মানে মৌমিতার মা আর বাবার মুখ থেকে যেটা শুনেছি, আমি আর আমার মা, আমাদের সর্বস্ব শরীর ওখানে সাথে সাথে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল, যেটা বাস্তবে কি শুনছি। তাহলে পারে আমার সাথে সকালে কোচিংয়ে পড়তে যাওয়ার সময় যার সাথে দেখা হয়েছিল, তাহলে কি ওইটা মৌমিতার আত্মা ছিল? শেষবার আমার সাথে কেউ দেখা করে গেল। আমাদের টুম্পা বলে, দিদি ভাই আমি জীবনেও আমি এই ঘটনাটা কোনো দিন ভুলবো না। দর্শক বন্ধু, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? সত্যি বলছি, নাড়িয়ে দিয়েছে ঘটনাটা। যখন আমাকে টুম্পা বলছে, আমি না ঘটনাটা প্রথমে শুনছিলাম, শুনতে যখন শুনি যে ও মারা গেছে, ওর মা বাবা বলছে, তাহলে টুম্পার সাথে সকালবেলা কার দেখা হয়েছিল শুধু ভাবো। তো চলো দর্শক বন্ধুরা, এবার যাবো ঘটনায় যাব। দর্শক বন্ধু সকলকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। আচ্ছা, এই ঘটনাটা ঘটে হচ্ছে 27/3/2024, মানে 2024 এই বছরে মার্চ মাসে ঘটনাটা ঘটে। ঘটনাটা আসে পূর্ব মেদিনীপুর ময়না থেকে। আমাদের ভাইয়ের নাম এখানে হাইট রাখতে বলেছে ভাই, তার কারণে ভাইয়ের নাম দিলাম রানা। আমাদের ভাই বলে, দিদি ভাই এই ঘটনাটা 100% সত্য ঘটনা, এর মধ্যে কোনো রকম ভেজাল নেই, মানে কোনো বানানো ঘটনা না। আমাদের ভাই বলে, দিদি ভাই একদিন সন্ধ্যাবেলা, আর এই ঘটনাটা ঘটে হচ্ছে ঠিক যখন তোমারই ঘটনা আমি শুনছি, আমি সন্ধ্যাবেলা তোমার ঘটনা শুয়ে শুনছি। আর সেদিনকে বাড়িতে হয়েছিল মাংস কষা আর ভাত। আমার মা আমাকে খেতে ডাকে, তো যাচ্ছি করতে করতে অনেকটা সময় লাগে, আর সেদিনকে রান্না হতেও বেশ একটু দেরি হয়। আমাদের রানা ভাই বলে যে আমি তোমার ঘটনা শুনতে ঘটনাটা বন্ধ করে রেখে আমি খেতে যাই। যখন আমি খেয়ে উঠে আমার রুমে আসি, আমাদের দোতলা বাড়ি, বাবা মা থাকে নিচে, আমি, আমার বাচ্চা আর আমার ওয়াইফ, আমরা 3 জন থাকি উপরে। আমি যখন উপরে শুতে চলে আসি, ঠিক প্রায় আধ ঘন্টা পর শুনতে পারি যে রাস্তার কুকুরগুলো প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে, প্রচন্ড। এবার আমাদের ভাইয়ের যে বাবা, ওনারা নিচে থাকেন, তো বাবা তখন বলে যে রানা একটু বাইরে দেখ তো, কুকুরগুলো এত চিৎকার পাচ্ছে, রাতে তো সারা রাত ঘুমাতে দেবে না, এই কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে আয়। আর ভাই বলে যে ভাইয়ের বাড়ির লোকেশনটা বাড়ি থেকে বেরিয়েই একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা গেলে পরে একটা ফাঁকা মাঠ, তারপর পরে একটা মন্দির, আর আরেকটা রাস্তা অপর সাইডে চলে গেছে, যেই রাস্তাটা একদম রোডের দিকে যায়। আর ভাইদের বাড়িটা হচ্ছে একদম বাজার সংলগ্ন, মানে বলতে পারো বাজারের মধ্যে। তো আমাদের ভাই বলে, দিদি ভাই আমি কুকুরগুলোকে তাড়ানোর জন্য বাইরে বেরোই। তখন বেশ রাত, ওই ধরে নাও 11:30 পৌনে 12টা বাজে। আমি বেরোলাম, বেরিয়ে দেখলাম অনেক কুকুর চারপাশে ঘাউ ঘাউ করে চিৎকার করছে। ওদেরকে তাড়াতে দেখলাম ওরাও চিৎকার পারতে চলে গেল সেই ফাঁকা মাঠের ওই দিকে। আর আমাদের বাড়ি থেকে মাঠটা প্রায় 10-15 মিনিট মানে হেঁটে গেলে সময় লাগে। বলছে আমি মাঠের দিকে যখন তাড়াতে ওদেরকে তাড়াচ্ছি, ওরাও চিল্লাতে তো ওই দিকেই দৌড়াচ্ছে। আমিও ওদের পেছনে মাঠ পর্যন্ত চলে যাই। তারপর দেখলাম ইস, আমি অনেকটা চলে এসেছি। তারপর আমি আবার ওখান থেকে রিটার্ন ঘুরে চলে আসি। এবার আমাদের ভাই মাঝখানে জানায়, আমি যখন রুমে আসলাম, আমি এসে দোতলায় উঠে যাই, বাবাকে বললাম, বাবা কুকুরগুলোকে আমি তাড়িয়ে দিয়ে এসেছি মাঠের ওইদিকে। বাবা বললো, বেশ করেছিস, নালে পারে রাতের বেলা আর ঘুমাতে দিত না, এত চিৎকার করে রাতে, আর বাছারের মধ্যে যেহেতু বাড়িটা তো বুঝতেই পারছো। তো তার জন্য আমাদের ভাইকে বললো, যা অনেক রাত হয়েছে, শুয়ে পড়। এই সময় আমাদের ভাই রীতিমতো ওপরে ঘর, ভাই দোতলায় চলে যায় শোয়ার জন্য। উপরে যখন যায় আবারও সে কুকুরগুলো চিৎকার চেঁচামেচি করছে। তো ভাইয়ের যে বাবা, উনি যান, বললো দাঁড়া, এবার আমি ওদের তাড়িয়ে দিয়ে আসি। তো ভাইয়ের বাবা গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে আসে। এইবার ভাই উপরে
শুয়ে রয়েছে। শুয়ে আবারও যেই অর্ধেক অংশটা বাকি ছিল আমার সত্য ঘটনা, সেটা ভাই রাতের বেলা শুনছে। তখন 12:30 বাজে। আমাদের ভাই বলে, দিদি ভাই হঠাৎ করে আমি শুয়ে রয়েছি, তারপরে আমার বউ শুয়েছে, তারপর আমার বাচ্চা শুয়ে রয়েছি। আমার বউ হঠাৎ করে দেখছি কাঁপছে। ও আমাকে বলছে যে দেখো না, তোমার পাশে কে দাঁড়িয়ে রয়েছে। আমি তখন বললাম যে কোথায়, আমার পাশে কে দাঁড়িয়ে রয়েছে? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বলছে হ্যাঁ, তোমার পাশে কে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ভাই বলছে, দিদি ভাই আমি পরিষ্কার দেখছি একটা সাদা কাপড় পরা, একদম যেরকম জল ছবি হয় না, ওরকম জল ছবির মতো অস্পষ্ট, মানে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না। একজন কেউ কালো মতো, কিন্তু সে সাদা রঙের কোনো শাড়ি জড়ানো, ঠিক আছে, যেরকম মানুষ মারা গেলে পারে পুরো সাদা কাপড়ে মোড়ানো থাকে, ঠিক সেরকম। আমাদের ভাই এর মাঝখানে দুটো কথা বলে, সেটা হচ্ছে ভাইদের বাড়ি থেকে 15 মিনিট দূরত্বে একটি ছেলে 15 দিন আগে মারা যায়, সুসাইড করে। ছেলেটি মারা যায় গলায় দড়ি দিয়ে। ভাই আবার সেই ছেলেটিকে দেখতে গেছিল, আর সেই ছেলেটির পুলিশ কেস হয়েছিল একটু পরকীয়ার চক্র এসব বিষয় নিয়ে, পাড়ায় একটা ঝামেলা হয়েছিল, তারপর সুসাইড করলে তো জানো পুলিশ কেস হয় রীতিমতো। তো সেই ডেড বডিটাকে ওই যে মাঠ যেখানে কুকুরগুলো চিল্লাচ্ছিল প্রচুর, ওইদিকে চিল্লাতে যাচ্ছিল, ভাই তাড়িয়ে দিয়ে আসে, ওইদিকে যায়। তো ওই মাঠেই কিন্তু সেই ছেলেটার ডেড বডি রাখা হয়েছিল। পুলিশ গাড়িগুলো ওখানে ছিল যখন ওই ছেলেটি মারা গেছিল, ঠিক আছে, ওই ছেলেটির ডেড বডি ওখানে রাখা হয়েছিল। তারপর ভাই বলে ঠিক 2-3 দিন আগে পাড়াতে আরেকটি মেয়ে মারা যায়, অল্প বয়সী একটি মেয়ে, সেও কিন্তু ওই আত্মহত্যা করে, গলায় দড়ি সেও দেয়। তো তারও সেই ডেড বডিটা ওই মাঠেই রাখা হয়েছিল। এইবার যাই হোক গেল। তো আমাদের ভাই বলছে, এই প্রসঙ্গটা কেন বললাম, ঘটনাটা শুনলে বুঝতে পারবে। তো ভাই বলছে, দিদি ভাই কেউ বিশ্বাস করুক না করুক, এই যে আত্মা, যে মানুষ যখন শরীর অবস্থায় থাকে, মৃত্যুর পর যারা অপঘাতে অকাল মৃত্যু বরণ করে, অপঘাতে মৃত্যু হয়, তাদের আত্মা কিন্তু ঘুরে বেড়ায়, তাদের আত্মা কোনোভাবে মুক্তি পায় না। সেই প্রমাণ কিন্তু আমাদের ভাই দিয়েছে, কারণ ভাই নিজের স্বচক্ষে দেখেছে। ভাই বলে, দিদি ভাই কেউ বিশ্বাস করুক না করুক, এটা আমি জানি আর আমার বাবা জানে, কারণ আমার বাবা না দেখলেও আমার বাবা জানে, কারণ আমাদের ভাই জানায় আমার বাবা কিন্তু মস্ত বড় তান্ত্রিক। এইবার ভাই বলে, আমাদের বাড়ি কিন্তু ভালো করে বন্ধন করা আছে, কিন্তু আমার বাবা যেই রাতে এই ঘটনাটা ঘটে, আর যেই রাতে আমাদের এই ভাই রানা ঘরের মধ্যে যে সাদা একটি অভয়বকে দেখতে পায়, যে অস্পষ্ট হাওয়ার মতো তাকে দেখতে পায়, ওই সময় আমাদের যে ভাইয়ের বাবা উনি গেছিলেন বাথরুমে। আর আমাদের ভাই জানায় আমাদের বাথরুমটা বাড়ি থেকে একটু দূরত্বে। বাবা যেই উনি বাড়ি থেকে দূরত্বে গেছে, আর ওই সময় ভাই যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, আর ওই মাঠ থেকেই যেখানে কুকুরগুলো চিল্লাতে যাচ্ছিল, ওই মাঠ থেকেই কিন্তু ওই অভয়বটা ভাইয়ের পেছনে ভাইয়ের সাথে উপরে উঠে যায়। এইবার যখন আমাদের ভাই দেখছে সাদা রঙের একজন অভয়ব, মানে কি বলবো, চোখের সামনে ওরকম ভাবে রয়েছে, তখন আমাদের ভাই মানে বলছে, দিদি ভাই হরে কৃষ্ণ নাম নিচ্ছি, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে কি বলবো, ঠাকুরের নাম কোনো রকম ভাবে কাজ করছে না, কোনো রকম ভাবে ঠাকুরের নাম কাজ করছে না। আমি নাম নিচ্ছি কিন্তু কিছু হচ্ছে না। তারপর জোর করে আমি বাবাকে ডাকি, কারণ পুরো যে শরীরের জোর, যে সাহস, আমার তখন পুরো আমাকে শরীর জানিয়ে দিয়েছে যে আমি আর পারছি না। সে রীতিমতো ঠাকুরের নামেও সে ওখান থেকে এক চুল সরছে না, এক চুলও না। তারপর আমাদের ভাই বলে, দিদি ভাই আমি গায়ত্রী মন্ত্র জপ করি। গায়ত্রী মন্ত্র যখন আমি জপ করতে থাকি, কারণ আমাদের ভাই বলে আমি বিষ্ণু ভগবানের খুব কাছের ভক্ত, মানে শিষ্য। তো তখন যখন গায়ত্রী মন্ত্র জপ করে, তখন দেখে সেই অভয়বটা ওখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। তারপরেও ভাই বলে যে দিদি ভাই ঘন্টাখানিক পর আবারও সেম কুকুরগুলো চিল্লাচ্ছে, বাড়ির মধ্যে আমি বুঝতে পারছি ঘরের মধ্যে কেউ রয়েছে। আর সত্যি কথা তুমি বিশ্বাস করবে না, আমি পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি
যখন এতটা ভয় লাগছে, আমার সারা শরীর না ভার হয়ে গেছে। যখন আমি কুকুরগুলো ডাকছিল, ওদের যখন তাড়াতে তাড়াতে আমি গেছিলাম না, তখনই আমার শরীর ভার হয়ে গেছে। যখন আমি মাঠের কাছে চলে গেছি, আমি তো কুকুরগুলো যাচ্ছে, ওদের পেছনে পেছনে যাচ্ছি, আমার পুরো শরীর ভার হয়ে গেছে। আমি যখন ওখান থেকে ফিরে আসি, আমার পুরো শরীর ভার অসার হয়ে রয়েছে। মানে কি বলবো, আমি কিন্তু ভয় পাওয়ার ছেলে না যে আমি ভয় পেয়েছি বা কিছু। যাই হোক, ভাই বলে লাস্টে আমি নিজের চোখে যখন দেখছি ঘরের মধ্যে ওরকম, আমি কি করব, কোনো মতে কিছু না পেয়ে আমি তখন জোর করে বাবাকে ডাকি। কারণ আমার বউ তখন রীতিমতো চিৎকার চেঁচামেচি করছে, কারণ ও দেখতে পাচ্ছে, ও উঠে দেখছে যে একটা সাদা কাপড় পরা একটা অবয়ব রয়েছে। তখন আমার বাবা বলল, কিরে এত রাতের বেলা তোদের কি হলো, অশান্তি হচ্ছে নাকি, চিৎকার চেঁচামেচি করছিস? তখন আমাদের ভাই বলে, বাবা তুমি একটু ওপরে এসো তো। তখন যখন আসে, তখন আমাদের ভাইয়ের বাবা বিষয়টা বুঝতে পারে। যাই হোক, তখন ভাইয়ের যে বাবা সাথে সাথে ঘরটা বন্ধন করে দিয়ে সেই জিনিসটাকে কাটিয়ে দেয়। আর ভাইয়ের বাবা বলে যে যখন আমি বাথরুমে গেছিলাম বাইরে, ওই সময় ভাই এসছে মাঠ থেকে ঘরে কুকুর তাড়িয়ে, আর ভাইয়ের পেছনে 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 চলে এসছে সেই একটা অভয়। এই ঘটনাটা ভাই যেরকম ভাবে বলেছে, আমি চেষ্টা করলাম সেরকম ভাবে তোমাদের সামনে তুলে ধরার। কিন্তু আমাদের ভাই এইটা জানায়, দিদি ভাই এক দণ্ডও এই ঘটনাটা কিন্তু মিথ্যে না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ঘটনাটা সত্যি। আর সব থেকে বড় কথা, আমাদের ভাই এটাও জানায় যে ভূত প্রেত আমার বাবার নাম শুনলে পালিয়ে যায়। সেই আত্মাটা আমার বাবা ঘরে উপস্থিত ছিল না বলে সে আমার সাথে চলে আসে। যদি আমার বাবা যেহেতু নিচতলায় থাকে, আমার বাবা যদি থাকতো, ভূত ওই দোরগোড়া থেকেই উল্টো আবার মাঠে পালিয়ে যেত। যাই হোক দর্শক বন্ধুরা, দ্বিতীয় ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু ঘটনাগুলো যতটা ছোট করতে পেরেছি করে বলছি, কারণ তোমরা অনেকেই বলো দিদিভাই ঘটনা একটু ছোট করে বলো, কেউ বলো বড় করে বলো। আজকে যেহেতু ঘটনা 3টে আছে, তার জন্য ঘটনাগুলো একটু ছোট করে বলছি। তো দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো? এবার যাব আমাদের বোন মুর্শিদাবাদ থেকে পাঠায় রুমানা মণ্ডল, ওর জীবনের সত্য ঘটনা। ও আমাকে ফুটেজ সহকারে পাঠায়, বলে দিদি ভাই যেখানে কেউ বিশ্বাস করুক না করুক, তুমি তোমার মতো ঘটনা শেয়ার করবে। আমি একজন মানে কি বলবো, ভুক্তভোগী, তো যে দেখে যে এই সব জিনিসের মধ্যে দিয়ে গেছে সে বিশ্বাস করবে। যারা এইসব ভূত প্রেত জীবনে কোনোদিন এইসবের মধ্যে পড়েনি, তারা কোনোদিন এসব জিনিসে বিশ্বাস করবে না। আমাদের বোন রুমানা মণ্ডল, ওর বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, তেভট্ট থানা অন্তর্গত ইসলামপুর। ওখান থেকে আমাদের বোন ঘটনাটা পাঠায়। বোন বলে দিদি ভাই আমার বাবারা হচ্ছে 3 ভাই, যেটা আমার বাবা আর কাকা, ঠিক আছে। তো ছোট থেকে প্রায় আমি ওখানে পড়াশোনা করেছি ক্লাস 10 পর্যন্ত, অনেকটা বছর আমি ওখানে থাকি। তারপর যখন আমি বড় হই, আমার যে কাকারা আছে জ্যাঠারা আছে তাদেরও সন্তানরা বড় হচ্ছে, তো বাড়িটা হয়ে গেছে খুব শর্ট জায়গা। তো আমার দাদু সবাইকে জায়গা ভাগ করে দেয়। তা আমার বাবা বলল যে এখানে আমরা থাকবো না, কিছু পারিবারিক অসুবিধা, যেটা একসাথে সবাই থাকলে হয়, একটা ছোট জায়গার মধ্যে এতগুলো মানুষ থাকা যায় না। তো আমার বাবা বলল আমাদেরকে যে আমরা এখান থেকে বাবার এই জমিটা বিক্রি করে দিয়ে এখান থেকে 30 মিনিট দূরত্বে একটি মাঠের উপরে আমার বাবার জমি কেনা ছিল। আমার বাবা বলল আমরা ওইখানে 1 বছরের মধ্যে বাড়ি করে চলে যাব। আমাদের রুমানা বলে দিদি ভাই নতুন বাড়িতে যাব, এটা শুনে আমি খুব খুশি, আমার মাও খুব খুশি, আমার বাবাও খুব খুশি যে না সবার সাথে সব মিলমিশ আছে, সব ঠিক আছে, এখনো পর্যন্ত আসা যাওয়া সবার সাথে ভালো বন্ডিং আছে। কিন্তু ওই একটা বাড়ির মধ্যে সবাই বড় হচ্ছি আমরা, ছেলে মেয়েরা থাকাটা একটু অসুবিধা হয়, যার কারণে আমার বাবা এই সিদ্ধান্তটা নেয়। তো আমার দাদু বলল বেশ, তোমার যখন বাইরে জমি কেনা আছে তো তুমি ওখানে চলে যাও বাড়ি করে, আমরা আসা যাওয়া করব। আমার মানে ঠাকুরদা ঠাকুমা বলে আমার বাবাকে, এরকমই 1 বছর ধরে আমাদের সেই মাঠের উপর বাড়িটা তৈরি হয়। কিন্তু যখন বাড়িটা তৈরি করে তখন আমাদের যে বাড়ি ছিল দাদু বাড়ি, ওইখানে আশেপাশে 1 বছরের মধ্যে অনেকে আমার বাবাকে মাকে বলে যে তোমরা ওখানে
যেও না, ওখানে বাড়ি করে যেও না, কারণ জায়গাটা ভালো না। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই জায়গাটা যেখানে আজকে 3 বছর ধরে আত্মার কবলে, আত্মার সাথে বাস করছে আমার এই ছোট্ট বোনটা। বোন বলে, দিদিভাই আমি গুণাক্ষরেও বুঝতে পারিনি যে যেই বাড়িতে যাওয়ার জন্য এত আনন্দ করছি, নতুন বাড়ি যাব, সেই বাড়িতে গিয়ে আজ 3টে বছর ধরে এরকম ভয়তে ভয়তে, আতঙ্কে আতঙ্কে প্রত্যেক দিন মৃত্যুকে স্মরণ করে আমাদের বেঁচে থাকতে হয়। আমাদের রুমানা বলে যে দিদিভাই আমি যখন বাড়িটা হয়ে গেল তখন ওখানে গেলাম, খুব খুশি, খুব আনন্দ। নতুন বাড়ি, আর নতুন বাড়িতে কার না ভালো লাগে, কারণ বাড়িটা নতুন করে সাজাবো, নতুন করে দেয়ালগুলো রং হবে। রুমানা বলছে, দিদিভাই আমরা নতুন বাড়িতে গেলাম, বাবা আমার ঢালাই দিয়ে সুন্দর করে বাবার শ্রাদ্ধর মতো বাবা বাড়ি করেছে, যতটা বাবার সাধ্যে হয়েছে। আমাদের রুমানা বলে, প্রথম দিন বাড়িতে যাওয়ার পর দেখলাম যেখানে আমার বাবা বাড়িটা করেছে চারপাশে একটাও বাড়ি নেই। দিদিভাই বাড়ি থেকে আমাদের মেন রোড দেখা যায়, একদম রোড, মানে রাস্তা দিয়ে বাস যাচ্ছে, লরি যাচ্ছে, তোমরাও দেখতে পারবে, ফুটেজ আমি তোমাদের দেখাবো। রুমানা বলছে, দিদিভাই ওই শুধু রাস্তা, ওই রাস্তা দিয়ে শুধু গাড়িই যায়। আর ওই বাড়ির আশেপাশে ভেবেছিলাম কটা মানে বান্ধবী হবে, বাড়ির আশেপাশে তাদের বাড়ি যাব, ওরা আমাদের বাড়ি আসবে, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে দেখলাম আমাদের ওই জমির মধ্যে আমাদেরই শুধু বাড়ি, আর চারপাশে শুধু আম গাছ, জাম গাছ, নাম না জানা কিছু গাছ, আর অসংখ্য কলা বাগান। আর আমরা সবাই জানি বাড়িতে কলা গাছের কিন্তু একদম বাগান করতে নেই, কলা গাছের বাগান করলে কিন্তু স্বাস্থ্য হিসাবে সেই বাস্তুটা কিন্তু দোষ পেয়ে যায়। এটা তোমরা যে কোনো জায়গায় দেখতে পারো, বাড়ির সামনে, বাড়ির বাড়ির পাশে এরকম ভাবে কিন্তু কলা বাগান রাখতে নেই। আর আমাদের বোন যেই ফুটেজটা পাঠায় ভিডিও, আমি তো দেখে হতজ্ঞান হয়ে গেছি, সত্যি আমি দেখে হতভাগ হয়ে গেছি, হতবাক, আমি হাঁ করে গেছি। কারণ যে এত মানে কলা বাগান, এত, আমি সত্যি কথা বলছি, আমার জীবনে আমি কলা বাগান এই প্রথম দেখলাম, সেরকম ভাবে আমি গ্রামের দিকে যাইনি, আর এত কলা বাগান আমি কোনো দিন একসাথে এত দেখিনি। আমাকে বোন যে ফুটেজটা পাঠিয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটা শুনে নাও। আমাদের বোন বলে, প্রথম দিনের একটা অভিজ্ঞতা। প্রথম দিন যেদিনকে আমরা বাড়িতে ঢুকলাম সেদিনকে আমার বাবা মা বলল যে চ তাড়াতাড়ি খাবারটা খেয়ে নি। আর প্রথম দিন তো সকাল থেকে ঘরদোর পরিষ্কার করা, সবকিছু করা, আস্তে আস্তে গোছানো, অনেকটা শরীরে খাটাখাটনি হয়েছে, যার জন্য আমার মা বাবা বললো যে চল খেয়ে নিয়ে শুয়ে পড়ি। আমি বললাম ঠিক আছে। ওই রাতে 10:30 11টার দিকে খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমাদের বাড়িটা যেহেতু একদম বন জঙ্গলের মাঝখানে, তার জন্য চারপাশ থেকে বড় করে পাঁচিল তোলা, দুদিকে দুটো গেট রয়েছে। আমার বাবা কি করলো, আমার বাবা গেটে তালা দিয়ে আসলো, বললো দাঁড়া দুটো গেটে ভালো করে তালা দিয়ে আসি। তালা দিয়ে আসে, তারপর তালা দিয়ে আসার পর আমরা রাতের বেলা সব শুয়ে পড়ি। ঠিক রাত যখন 2:30 থেকে 3টে বাজে তখন শুনতে পাচ্ছি কল চাপার শব্দ। আমাদের রুমানা বলে, দিদি ভাই আমাদের বাড়ির বাইরেটা, আমাদের বাউন্ডারির মধ্যে পুরো পাঁচিল তোলা চারপাশে, কিন্তু ওইখানে রাতের বেলা আমাদের যে চাপা কল রয়েছে কেউ কলটাকে চাপছে, রাতের বেলা কলটাকে টিপছে, মানে ওদের ভাষায়, ওরা তো গ্রামের মেয়ে, রোমানা জানায় আমি দিদি গ্রামের মেয়ে, তো আমার ভাষাগুলো তুমি একটু পরিবর্তন করো। আমি ওর মতো করেই বলছি, আমার তো বেশ ভালো লাগে গ্রাম, আর গ্রামের মানুষগুলো খুব মন সাদাসিধে হয়। রোমানা বলছে, দিদি ভাই বিশ্বাস করবে না, ওই যে বাইরে আমাদের চাপা কল কেউ চাপছে, রীতিমতো আমি শুনি, আমার মাও শুনি, কারণ আমি আমার মা একসাথে শুই, আমার বাবা পাশের ঘরে বিছানায় শুয়ে, পাশাপাশি রুমে। তো আমার মা আমাকে বলছে, কি রে বাড়িতে কে এলো রে, এই রাতের বেলা 2:30-3টে বাজে, এখন কে কল চাপছে? আমি প্রচণ্ড ভয়তে কাঁপছি। আমি মাকে জড়িয়ে ধরে মাকে বলছি, মা কে এলো? আমরা প্রথমে ভেবেছি হয়তো কোনো সুবিধাবাদী লোক, চোর ঠোর এসছে, আমরা নতুন বাড়ি করে এসছি। তারপর কিছুটা পর শুনতে পাচ্ছি যে না, চোর পড়ার শব্দ না, সত্যি কথা বলতে কেউ ওই কল চেপে চেপে জল নিয়ে স্নান করছে রাত্রেবেলা 3টের সময়, তাও বাউন্ডারির ভিতরে ঘরের, আর দুটো গেটে তালা দেওয়া রয়েছে, কেই বা ঢুকবে? আর বড় করে পাঁচিল দেওয়া, সেটাও তোমরা দেখবে
ভিডিওতে রুমানার মা সাথে সাথে রুমানার বাবাকে ডাকে যে রুমানার বাবা ওঠো তো তাড়াতাড়ি। তো রুমানার বাবা ওঠে, বলছে তুমি তাড়াতাড়ি এসো। তখন তার বাবা মেয়ের কাছে আসে, তখন রুমানা কাঁদছে। রুমানার মা তখন বলছে যে বাইরে কে কল চাপছে। এই শুরু হলো প্রথম দিনের একটা ভৌতিক ঘটনা। এই ঘটনাটা রুমানা বলছে দিদিভাই আজও চলছে। প্রত্যেক দিন রাতে এই জিনিসটা প্রত্যেক দিন রাতে চলে, আড়াইটে থেকে 3টের সময় এখনো পর্যন্ত কল চাপে স্নান করে। জানি না কে, কাউকে দেখা যায় না, কিন্তু কল চাপে স্নান করে। আরও একটা কথা, রুমানা বলে দিদিভাই একদিন 10টার সময় আমি বসে বই পড়ছি, রাতের বেলা মা খাবার বাড়বে, তো মা খাবার গরম করতে গেছে। হঠাৎ করে ঝড় নেই, জল নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, মট করে আমাদের যে বাউন্ডারি রয়েছে পুরো তো জঙ্গল চারপাশে, পাশেই বাউন্ডারির একটা আম গাছ আছে। আম গাছের ডালগুলো রাত 10টার সময় মট করে কেউ ভাঙছে। এইদিকে আমার বাবা যখন দেখতে যায় তখন দেখছে যে সত্যি তো আম গাছের ডাল ভাঙা, কিন্তু গাছে কেউ নেই। তার মানে বলো দর্শক বন্ধুরা, যে যারা অনেকেই বলো এইসব আত্মা নেই, ভূত নেই, কিছু নেই, জিন নেই, আমি তাদের উদ্দেশ্যে বলি এই যে মানুষগুলোর সাথে এই জিনিসগুলো হচ্ছে, আজকে এত দূর থেকে একটা মেয়ে, একটা ছোট্ট বোন আমাকে যে ঘটনাটা শেয়ার করেছে, ও তোমাকে চেনে না, শুধু একটা ঘটনার চ্যানেলের মারফত ধরে ও আমাকে ঘটনাটা পাঠিয়েছে, বিশ্বাস করে ওর বাড়ির ফুটেজ ও শেয়ার করেছে। আজকে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে আছে, যারা এইসব বাস্তবে নিজের চোখের সামনে যেগুলো দেখে না, তারা জীবনে কোনোদিন এইসব জিনিসগুলো ভোলে না, কোনোদিন ভুলতে পারে না। আমাদের রুমানা বলে দিদিভাই একটা নদীর আমি তোমাকে ভিডিও পাঠালাম, আমি তোমাকেও দেখাবো। রুমানা বলছে ওই যে নদীটা, ওই নদীতে না মানে প্রচন্ড তাল গাছ আছে নদীর ধারে, তোমরা ফুটেজটা যখন দেখবে লক্ষ্য করবে। বলছে ওইখানে আমরা দিনে দুপুরে যাই না, ওই জায়গাটা এতটা ভয়ঙ্কর, দিনের বেলা দুপুর বেলা তোমার গা কাটা দেবে, পুরো শরীর ভার হয়ে যাবে। আর ওই যে নদী যাচ্ছে, ওই নদীতে অনেক আগে ওখানে বাচ্চাদেরকে ওই নদীতে ফেলে দেওয়া হতো। মানে ভাবো, যার ইচ্ছা নেই, অবাঞ্ছিত বেবি এসে গেছে, বা ধরো কোনো বাচ্চা মারা গেছে, সেই বাচ্চাগুলোকে ওইখানে নিয়ে গিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিত। এখনো পর্যন্ত রুমানা বলে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, কান্নার শব্দ শোনা যায়, এখনো পর্যন্ত রাতের বেলা হাসির শব্দ শোনা যায়, মহিলার কণ্ঠে একজন হাসছে, বাচ্চা শিশু ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। ছাদের মধ্যে পুরো ছাদের ঘর তালা দেওয়া, যে গেট বাউন্ডারি সেই গেটে তালা দেওয়া, ঘরের গেটে তালা দেওয়া, ছাদের গেটে তালা দেওয়া, তারপরেও ছাদের মধ্যে রাতের বেলা থাপ 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 করে হেঁটে বেড়ায়। এই সব জিনিস এখনো পর্যন্ত রুমানা ফেস করছে। কি বলবে দর্শক বন্ধু, তোমরা কি বলবে যে আত্মা নেই, আত্মা হয় না, ভূত হয় না? রুমানা বলছে দিদিভাই এখন এরকম পরিস্থিতির মধ্যে আমার বাবা আমরা পড়ে রয়েছি, আমরা ওখান থেকে এখন কোনো জায়গায় যেতে পারবো না, কারণ আমাদের এখন আর্থিক অবস্থা সেরকম ভাবে নেই। যা আর্থিক অবস্থা ছিল, আর্থিক ছিল, সেই অর্থ দিয়ে, যা অর্থ ছিল সেই অর্থ দিয়ে আমার বাবা ওই স্বাদের বাড়িটা খুব শখ করে বানিয়ে ফেলেছে। আর যেই টাকাটা মানে পেয়েছিল, কিছু টাকা ওই জমি থেকে, যেখানে দাদুর জমি ছিল, যেই বাড়িতে থাকতাম ভাগ হয়ে যায়, ওই টাকা বাবার কিছু জমানো টাকা সব দিয়ে, আমি যেদিন পড়াশোনা করছি, আমার কলেজে এখন পড়াশোনা, সব দিয়ে বাবা ওই বাড়িটা করে ফেলেছে। এখন ওইখান থেকে আমরা কোনো মতে বেরিয়ে অন্যত্র যেতেও পারছি না। পুরো 3টে বছর ওখানে আটকে পড়ে রয়েছি ওই ভৌতিক একটা জায়গার মধ্যে। এবার তোমরা ফুটেজ দেখো।
দর্শক বন্ধুরা, তোমরা ফুটেজটা দেখলে খুব ভালো করে, নদীটা দেখেছো, ওখানে কতগুলো তাল গাছ আছে, আর কিরকম ভাবো বন্ধু আমাদের ছাদের ওপর থেকে ফুটেজটা দিয়েছে, পুরো 4-5টা সার্কেল করে যে দেখালো, তোমরা দেখে কি বুঝলে বলো তো? আমরা শহরের মানুষ ওখানে গিয়ে থাকতে পারবো? আমাদের তো দিনের বেলা যেমন তেমন, আমাদের রুমানাও বলেছে দিদি ভাই দিনের বেলা পড়াশোনা করে মায়ের সাথে গল্প করে যেরম করে হোক দিনের বেলাটা ছাদে উঠে এদিক ওইদিক করে কেটে যায়, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর 3টে বছর ধরে আমরা ভয়তে আতঙ্কে থাকি, কারণ আমাদের বাড়িতে কেউ আসে না ওই জঙ্গলের মধ্যে, আর আমরা ভয়তে মানে সন্ধ্যাবেলা আর বেরোতে পারি না। আমাদের রুমানা বলে দিদি ভাই আমার যেন কোচিং ক্লাস ছিল সন্ধ্যেবেলা, যখন আমি আমার দাদুর বাড়িতে থাকতাম একটা কোচিং ক্লাসে পড়ে এসেছি এত বছর ধরে। আমি যখন কলেজে উঠলাম আমি কোচিং ক্লাস পড়তে যাই না, ছেড়ে দিলাম, কারণ সন্ধ্যাবেলা আমরা বাড়ি থেকে কেউ বেরোই না, কেউ না। যদি খুব প্রয়োজন হয় আমার বাবা খুব সন্ধ্যা আলো থাকতে থাকতে বেরিয়ে বাড়ি ফিরে আসে, রাত করে না। আমরা কেউ বেরোই না সন্ধ্যেবেলা, কারণ অনেক কিছু আমরা চোখে দেখি, অনেক কিছু শব্দ পাই, অনেক কিছু ঘটে। তো দর্শক বন্ধুরা, আজকে 3টে ঘটনা কেমন লাগলো জানিও। 3টে ঘটনা দারুণ আমার লেগেছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, একদম 100% বাস্তব ঘটনা। এরপরেও যদি কেউ বলো বানানো, তা চলো মাথা পেতে বলবো হ্যাঁ বানানো গল্প। তো আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। আজকের মতো যাচ্ছি, দেখা হবে আগামীকাল। স্ক্রিনে যে নাম্বারে যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করার পরে আমি যদি বলি তাহলেই কল করবে প্লিজ। তোমরা অনেকেই আছো, আমার বলতে ভালো লাগে না, তোমরা আমার পরিবার, তবুও বলছি অনেক সময় অনেক কাজের মধ্যে থাকি, ফ্যামিলি থাকে, তোমরা হুটহাট করে অনেকেই হয়, আবার একবার করলে হয় না, 3বার 4বার 5বার করে কল করো। আমি জানি আমাকে তোমাদের সত্যি দরকার আছে, তোমাদেরও আমার দরকার আছে, কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হচ্ছে একটা পরিবারের মধ্যে থেকে সবসময় ফোন অ্যাটেন্ড করা যায় না। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আর যদি খুব দরকার হয় আমি তোমাদের বলবো তোমরা আমাকে কল করে নিও, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, চলো।